আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জাতিসংঘের যে সিরিজ ক্লাস, এই সিরিজ ক্লাসের পার্ট 2। এই পার্ট 2তে আলোচনা করব জাতিসংঘ সনদ, এরপরে জাতিসংঘের মূল সংস্থা এবং এগুলোর কার্যাবলী, এর পাশাপাশি ইউএন মহাসচিববৃন্দ এই লিস্টে আমরা আলোচনা করব এবং যেসব জায়গাগুলোতে টেকনিকের প্রয়োজন হবে সেগুলো আমি টেকনিক আকারে উপস্থাপন করব। আশা করছি ক্লাসটি দেখার পরে আপনাদের জাতিসংঘ নিয়ে যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেই প্রবলেমগুলো ইনশাআল্লাহ থাকবে না। জাতিসংঘের যে পার্ট 1, এই পার্ট 1-এর যে ক্লাসটি আমরা নিয়েছিলাম এর আগে, এইটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর পাশাপাশি জাতিপুঞ্জের যে ক্লাস, সেই ক্লাসটিও দেওয়া আছে। আপনারা এগুলো দেখে নেবেন, সিকিউয়াল বা সিরিয়াল মেনটেন করে তারপর ক্লাসগুলো করেন, তাহলে একটা ভালো লেসন বা ভালো ফলাফল আপনারা অর্জন করতে পারবেন। তো চলেন আমরা এখন জাতিসংঘ সনদ নিয়ে কিছু কথা জেনে নিব, যেগুলো বেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘ সনদের ধারা 111টি, আর এই সনদে অধ্যায় আছে 19টি। এই সনদের রচয়িতা আর্কিবেল্ড ম্যাকলেইশ, এটা নিয়ে প্রশ্ন আসে। এরপরে এই সনদটি গৃহীত হয় 26 জুন 1945 সালে, অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনের শেষ দিন এই সনদটি গৃহীত হয়। এর পাশাপাশি এই সনদটি কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে, আর এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। আমরা এর আগের ক্লাসে এই কথাগুলো বলেছি, জাতিসংঘ দিবস। তাহলে জাতিসংঘ দিবস হলো 24 অক্টোবর। এটি কেন? কারণ এদিন সনদ কার্যকর হয়েছিল। এর পাশাপাশি জাতিসংঘের সদস্যদেরকে নিয়ে আমাদেরকে জানতে হয়। সদস্য আছে বর্তমানে 193টি দেশ, আর পৃথিবীতে মোট স্বাধীন দেশ আছে 195টি, অর্থাৎ দুটো স্বাধীন দেশ এখনও জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এই দুটোর মধ্যে একটি হলো ভ্যাটিকান আর একটা হলো কসোভো। ভ্যাটিকান এবং কসোভো এখনও জাতিসংঘের সদস্য নয়। এই দুটো স্বাধীন দেশকে বাদ দিলে তাহলে মোট সদস্য হচ্ছে 193টি। এরপরে এই সদস্যগুলোর মধ্যে সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হলো বা সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। এর পাশাপাশি পর্যবেক্ষক দুটো রাষ্ট্র আছে, এগুলোর নাম জানতে হবে। একটা হলো ভ্যাটিকান, একটা হলো ফিলিস্তিন। এই পর্যবেক্ষক বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। জাতিসংঘের যে মৌলিক বা মূল আলোচনাগুলো হবে বা মূল যে বৈঠকগুলো হবে, এইসব বৈঠকগুলোতে এইসব দেশগুলো উপস্থিত থাকতে পারবে, তবে অ্যাজ এ গেস্ট। ওরা কোনো কার্যনির্বাহী প্রসেসে সিদ্ধান্ত নিতে পারবে না, এই জন্য এদেরকে বলা হয় পর্যবেক্ষক রাষ্ট্র। আর যারা সদস্য হিসেবে থাকবে ওরা অবশ্যই বিভিন্ন ক্যারিকেচার বা কারিকুলামের সাথে ওরা যুক্ত হতে পারবে, ওদের সিদ্ধান্ত মতামত জানাতে পারবে। জাতিসংঘের ভাষা 6টি। এই 6টি ভাষা আপনার খেয়ালগুলো এখানে অনেকটুকু মিল আছে। হচ্ছে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে 5টি, এই 5টির ভাষার সাথে নিয়ে আসবো আরবি ভাষাটাকে। এবার দেখেন এখানে কী কী আছে: ইংরেজি, ফরাসি, রুশ, চাইনিজ, স্প্যানিশ এবং আরবি। স্থায়ীদের মধ্যে স্পেন নাই, সেজন্য স্প্যানিশ এবং আরবিটা এক্সট্রা করে আসবে। আর এখানে ইংরেজিতে এক নাগারে দুটো দেশের ভাষা, একটা হলো ইউএসএ, একটা হলো ইউকে। তাহলে ইউকে ইউএসএ ইংরেজি পেয়ে গেল, বাকি থাকলো আরও দুটো ভাষা, একটা আসছে স্প্যানিশ থেকে, একটা আসছে আরবি ভাষা। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই 6টা ভাষা থেকে যে ভাষাগুলো দিয়ে জাতিসংঘের দাপ্তরিক কার্যক্রম চলে, সেখানে আছে 2টা ভাষা, একটা হলো ইংরেজি, একটা হলো ফরাসি। ফরাসি ভাষাকে কিন্তু ফ্রেঞ্চ ভাষাও বলা হয়। তাহলে ফরাসি এবং ইংরেজি হলো জাতিসংঘের কার্যকরী অফিসিয়াল ভাষা। তো এখন এটা নিয়ে আমাদের পরীক্ষার হলে একটু ক্যাচার লেগে যায় যে কীভাবে মনে রাখা যায়। আমি একটু সহজ করে দিব। আমরা যদি ইংরেজি অ্যালফাবেটের কথা চিন্তা করি, তাহলে লেটারগুলো কীভাবে হয়, ABCDEFGH, এভাবে সিরিয়াল। তো ওই সিরিয়ালটা যদি আমরা মেনটেন করি, তাহলে এখানে ইংরেজির জন্য নিব আমরা ই, আর ফরাসির জন্য নিব আমরা এফ, তাহলে হয়ে গেল EF। একটা সিরিয়াল পেয়ে গেলাম। তাহলে EF সিরিয়াল পেয়ে গেলাম। এই সিরিয়ালটা মনে রাখতে পারলেই ইংলিশ প্লাস ফ্রেঞ্চ, এখানে স্প্যানিশ, ফরাসি তো আছে, স্প্যানিশ, চাইনিজ, আরবি, এগুলো নিয়ে আর ঝামেলা হবে না। এরপর আসেন নিউ ইয়র্কের হচ্ছে এই জাতিসংঘ সংস্থার সদর দপ্তর। তাহলে জাতিসংঘের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কের এই সদর দপ্তরের স্থপতি হলেন ডব্লিউ হ্যারিসন। আর এই সদর দপ্তর নির্মাণের জন্য যারা জায়গা দিয়েছিলেন সেটা হচ্ছে রকফেলার পরিবার। এই রকফেলার পরিবারের বাবা ছেলে মিলে এই বিল্ডিংটা স্থাপনের জন্য জমিন কেনার অর্থ দিয়েছিলেন, এই জন্য ওনার নামে প্রশ্ন আসে। আর জাতিসংঘের মূল সদর দপ্তর হলো নিউ ইয়র্কে, আর ইউরোপীয় সদর দপ্তর হলো জেনেভায়। এরপরে ইউএন বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিও, জাপানে, সেটা 1973 সালে নির্মিত হয়েছিল। আর এর পাশাপাশি ইউএন শান্তি বিশ্ববিদ্যালয়
হলো সান জোসে, সেটা কোস্টারিকার রাজধানী 1980 সালে। এরপরে ইউএন পতাকার রং দুটি, একটা হলো নীল, একটা হলো সাদা। এগুলো নিয়ে বারবার পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে এখানে একটু কনফিউশন আছে যে আমরা কোন বিশ্ববিদ্যালয়টাকে কোথায় ধরবো। খুব সিম্পল, আগে দুইটা দ্বীপের পড়ে ফেলবেন। ইউএন বিশ্ববিদ্যালয় টোকিও জাপান 1973, এরপর ইউএন শান্তি বিশ্ববিদ্যালয় সান জোসে কোস্টারিকা। তাহলে টোকিও জাপান ক্লিয়ার থাকবে কখন, যখন আমরা আরেকটা ক্লিয়ার রাখতে পারবো সান জোসে শান্তি বিশ্ববিদ্যালয়। তাহলে শান্তি সান জোসে বা সান জোসে যেভাবে বলেন, শান্তির সাউন্ডের সাথে সান জোসের সাউন্ড মিলে যায়, তাহলে মোটামুটি ক্লিয়ার থাকতে পারবো পরীক্ষার হলে। এবার আমরা জেনে নিব জাতিসংঘের মূল সংস্থাগুলো কয়টি এবং এগুলো কী ধরনের কাজগুলো করছে। দেখেন, জাতিসংঘের মূল সংস্থা 6টি, তবে একটা এখন কার্যকর নয়। আমরা বিস্তারিত আলোচনা গেলে তখন বুঝিয়ে দিব। তাহলে মূল সংস্থা 6টি, একটা কার্যকর নয়। তাহলে কার্যকর আছে কয়টি? 5টি। এগুলোর মধ্যে এই 6টার নাম হলো ইউএনজিএ সাধারণ পরিষদ। আপনাদের একটু কথা বলে রাখি, আমি বিস্তারিত লিখি নাই, বিস্তারিত আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটাতে আপনারা পজ করে আপনাদের মতো করে নোটটা করে নেবেন, ঠিক আছে? জাস্ট আলোচনা আমার সাথে শেয়ার করেন। ইউএনজিএ এর বাংলা হলো সাধারণ পরিষদ। ইউএনএসসি এর বাংলা হলো নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল। এটা হলো জেনারেল অ্যাসেম্বলি, এটা হলো সিকিউরিটি কাউন্সিল। এখানে হলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এরপর আছে সেক্রেটারিয়েট সচিবালয়। এরপর আছে আইসিজে আন্তর্জাতিক বিচারিক আদালত, আইসিজে আন্তর্জাতিক বিচারিক আদালত। এরপর আছে ট্রাস্টিশিপ কাউন্সিল বা ওছি পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল বা ওছি পরিষদ। আমরা এখন জাতিসংঘের সাধারণ পরিষদের কিছু কাজ এবং ইনার কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন লাল কালিতে যে কথাটা লেখা আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদকে বলা হয় মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এই সাধারণ পরিষদের সদস্য হচ্ছে জাতিসংঘের যতগুলো সদস্য আছে সবগুলো সদস্যই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য। অর্থাৎ 193টি দেশ জাতিসংঘের সদস্য এবং এর প্রত্যেকটাই আবার সাধারণ পরিষদেরও সদস্য। এরপরে এখানে আমি সাপ লিখেছি, সাপ মানে হলো সাধারণ পরিষদের আমি শর্টকাট লিখেছি সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। আর প্রত্যেক সদস্য রাষ্ট্র এই সভাতে মানুষ পাঠাতে পারবে বা সদস্য পাঠাতে পারবে 5 জন। আর এইসব মানুষ যারা যাবেন তারা ভোট দিতে পারবেন মাত্র একটি। তাহলে 5 জন সদস্য উপস্থিত থাকবেন প্রতি বছর সভাতে, কিন্তু ভোট দিতে পারবেন একটি। এটা একটু সেন্সিটিভ ইস্যু, মাথায় রাখবেন। 5 জনে 5টি নয়, ভোট দিতে পারবে কেবল একটি। এরপরে ইউএনজিএ বা সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 10 জানুয়ারি। সেটা হয়েছিল লন্ডনের সেন্ট্রাল হলে। অর্থাৎ আমরা একটু আগে যে কথাটা জেনেছিলাম যে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে, ও নিউ ইয়র্কের ওই বিল্ডিংয়ে হওয়ার আগে প্রথমবারের মতো যেই সভাটা ছিল সেই সভাটা হয়েছিল 46 সালে, সেটা হয়েছিল লন্ডনের সেন্ট্রাল হলে। এরপরে সভাপতি একজন, যিনি সভা হোস্ট করবেন, আর তার সাথে সহসভাপতি হিসেবে থাকবেন হচ্ছেন 21 জন। আর এই সভাপতি বা সহসভাপতির মেয়াদ হবে 1 বছর। এটা গুরুত্বপূর্ণ লাইন। এরপরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন পল হেনরি স্মার্ক, তার বাড়ি ছিল বেলজিয়াম। আর প্রথম নারী সভাপতি হিসেবে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেরই ছিলেন। তার সময়কাল ছিল 1953 সালে। এরপর আমরা এই লিস্টে একজন বাংলাদেশির নামও জানব, তবে সেটা আমি আলোচনা করব জাতিসংঘ এবং বাংলাদেশের যে আলোচনা আসছে একটু পরে সেই অংশে আলোচনা করব। জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে জেনেছিলাম কিছু ইনার ফ্যাক্টর, এবার আমরা জেনে নিব কিছু কার্যাবলী। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি মার্ক করে দিব আলাদাভাবে, সেগুলো ভালো করে যত্ন নেবেন পরীক্ষার জন্য, আর বাকি সব কিছুই জেনে নেবেন। তবে খেয়াল রাখবেন এর বাইরেও কার্যাবলী আছে। আমি একেবারেই পরীক্ষা বান্ধব অর্থাৎ পরীক্ষার জন্য যা যা লাগবে সেগুলো আলোচনা নিয়ে আসছি, এবং যেগুলো একদম না হলেই নয় সেগুলোই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা ইউএনজি এর কার্যাবলীর মধ্যে নতুন সদস্য গ্রহণ, এটা আছে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ধাপ। এরপর আছে ইউএনও এর বাজেট পাস, ইউএনও এর বাজেট পাস করবে ইউএনজিএ। এরপর আছে মহাসচিব নিয়োগ। এরপর আছে ইউএনএসসি অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের যে অস্থায়ী সদস্যগুলো আছে 2 বছরের জন্য নির্বাচিত হয়, এই সদস্যগুলোকে নির্বাচন করে ইউএনএসসি অর্থাৎ ইউএনজিএ নির্বাচন করে ইউএনএসসি এর অস্থায়ী সদস্যগুলোকে। এরপর আছে কোনো সদস্য দেশকে বহিষ্কার করতে চাইলে ইউএনজিএ বহিষ্কার করতে হবে।
এরপরে ইকোসক যে অর্থনৈতিক সামাজিক পরিষদ আছে এর সদস্যদেরকেও নির্বাচন করা হয়, এদের মেয়াদ হচ্ছে 3 বছর। আমরা এগুলো যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা জেনে নিব, এগুলো মোটামুটি জানা লাগবে। এর পাশাপাশি চাঁদার পরিমাণের ক্ষেত্রে খেয়াল করতে হবে, চাঁদার পরিমাণ নির্ধারণ করে হচ্ছে ইউএনজিএ, আর সর্বোচ্চ চাঁদা প্রদানকারী দেশের নাম হচ্ছে ইউএসএ, তারা প্রদান করছে 28.56%, আর বাংলাদেশ পেমেন্ট করছে 0.01%। এখন এই চাঁদার বিষয়টা নিয়ে জাতিসংঘে আমেরিকার প্রভাবটা একটু বেশি। আমেরিকা যেহেতু স্থায়ী সদস্য হিসেবে জাতিসংঘে আছে, এজন্য ওরা চাঁদা বেশি দেয় এবং অনেকগুলো দেশ এই চাঁদার পরিমাণটাকে কমিয়ে আনতে চায়, অর্থাৎ আমেরিকার চাঁদার পরিমাণটা কমিয়ে আনতে চায়। এখন আমেরিকা যদি চাঁদার পরিমাণটা কমিয়ে দেয় তাহলে তাদের খবরদারিটাও কমে আসবে। এজন্য আমেরিকা স্থায়ী সদস্য হিসেবে এই সংশোধনটা করতে চায় না যে ওরা চাঁদা কম দিবে, বা ওরা চায় না রাশিয়া ওদের সমান একটা চাঁদা দিবে। তাহলে যদি সমানভাবে সবাই চাঁদা দেয় তাহলে সবার ভূমিকা সমান হয়ে যাবে। এই জন্য আমেরিকা এখানে ভেটো প্রদান করে। আরও ইন্টারনাল অনেকগুলো ফ্যাক্ট আছে। আপনারা যারা রিটেন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষায় এইসব খুঁটিনাটি বিষয়গুলো জানা লাগবে। আমরা এবার জেনে নিব জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউএনএসসি বা সিকিউরিটি কাউন্সিলের বিভিন্ন কার্যাবলী নিয়ে। এর মাঝে যে লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই ইউএনএসসি বা নিরাপত্তা পরিষদকে বলা হয় স্বস্তি পরিষদ বা নিরাপত্তা জাল, কিংবা ইংলিশে বললে বলা হয় গ্লোবাল সেফটি নেট। গ্লোবাল সেফটি নেট, 3টা নাম আছে, যে কোনো একটা নাম দিয়ে জানলেই হবে এবং 3টা নামই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এই ইউএনএসসি এর প্রথম বৈঠক হয়েছিল 1946 সালের 17 জানুয়ারি, সেটাও লন্ডনে হয়েছিল। আর এই ইউএনএসসি এর সভাপতির মেয়াদ মাত্র 1 মাস, মাত্র 1 মাস। এই জন্য এখান থেকে সভাপতিদের নামগুলো স্পেসিফিক কখনো কোনো প্রশ্ন আসেনি, আপনাদের না জানলেও চলবে। তবে এই ইস্যুটা খুব সেন্সিটিভ যে ইউএনএসসি এর সদস্য কত। ইউএনএসসি এর সদস্যগুলো দুইভাবে নির্বাচিত হয়। মোট সদস্য হচ্ছে 15, মোট সদস্য 15, স্থায়ী সদস্য হচ্ছে 5, অস্থায়ী সদস্য হচ্ছে 10। অস্থায়ী সদস্যগুলো 2 বছরের জন্য নির্বাচিত হন, 2 বছরের জন্য নির্বাচিত হয়। ইংরেজি যে অ্যালফাবেটিক অর্ডার আছে ABCD, এইভাবে ভিত্তিতে এই সদস্য দেশগুলো নির্বাচিত হয়। আর এই স্থায়ী সদস্য হচ্ছে 5টি। এই স্থায়ী 5টি সদস্য নিয়ে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। এই 5টি স্থায়ী সদস্য আমি সহজ করে দিব, আগে একবার পড়ি। এখানে দেওয়া আছে প্রথমে ফ্রান্স, এরপর আছে আমেরিকা, এরপর আছে রাশিয়া, তারপরে ইউকে, তারপরে চায়না। আমরা 5টা দেশের নাম পেয়ে গেলাম। এই 5টা দেশের মাঝখানে মাঝে মাঝে ইটালি, মাঝে মাঝে জার্মানি, এগুলো এসে ঝামেলা করে। এই জন্য আমাদের বিষয়টা কনস্ট্যান্ট থাকে না। কনস্ট্যান্ট রাখতে হবে কারণ পরীক্ষা আমাদের নাম্বার চাই। কনস্ট্যান্ট রাখতে গেলে একটা নাম বানাবো আমরা। খেয়াল করে দেখেন, এখানে ফ্রান্সের নাম থেকে আমি একটা বর্ণ নিলাম, সেটা হচ্ছে F। আমেরিকা থেকে নিলাম A, এরপরে রাশিয়া থেকে নিলাম R, এরপরে ইউকে থেকে নিলাম U, আর চায়না থেকে নিলাম C। তাহলে আমি যদি সবগুলো শব্দকে বা বর্ণকে একত্রে বসাই একটা নতুন নাম হয়ে যায় ফারুক। ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, ইউকে, চায়না। সি দিয়ে চায়না বুঝবেন, কানাডা না। তাহলে এই ফারুক আমরা পেয়ে গেলাম জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে। তাহলে কথাটা এভাবে ঘুরিয়ে বলবেন যে ফারুক ভাই কাজ করে নিরাপত্তা পরিষদে, ফারুক ভাই কাজ করে নিরাপত্তা পরিষদে। আর এই নিরাপত্তা পরিষদের আরেকটা বর্ধিত কাজ আছে এবং খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ভোটিং সিস্টেম, যাকে সহজ কথায় এক কথায় বললে ভেটো সিস্টেম। ভেটো অর্থ আমি ইহা মানি না, যেটা ইয়াল্টা সম্মেলনে দেওয়া হয়েছিল বলে আমি লাস্ট ক্লাসে বলেছি। জাতিসংঘের কোনো একটা প্রস্তাব পাশ হতে হলে ভোট লাগবে মোট 9টি, ভোট লাগবে 9টি। এই 9টার ফরমেশন কিভাবে আসে? এই যে স্থায়ী, এই স্থায়ীদের মধ্যে 5 জনকেই ভোট দিতে হবে, আর অস্থায়ীদের 10 জনের মধ্যে থেকে যে কোনো 4 জনকে ভোট দিতে হবে। তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, 2 জায়গা থেকে মোট ভোট 9টা হলে যে কোনো একটা প্রস্তাব পাস হবে, জাতিসংঘে ভেটো হবে। কিন্তু সূক্ষ্ম বিষয়টা হলো এখানে একটা বিষয়ের প্রয়োগ আছে, প্রয়োগটা হলো ভেটো পাওয়ার। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না। তাহলে ইহা মানা আর না মানার মধ্যে যে পার্থক্যটা হলো, কেউ যদি চুপচাপ থাকে তাহলে সে তার মত প্রকাশ করছে না, অর্থাৎ সে মানছেও বোঝা যাচ্ছে না, মানছে নাও বোঝা যাচ্ছে না, তাহলে তাকে আমরা ভেটো প্রদান করেছে ধরতে পারি না। তাহলে কেউ একজন যদি সরাসরি বলে যে আই ফরবেড, অর্থাৎ আমি মানি না, তাহলে তার এই ভেটো পাওয়ার তখনই ব্যাপারটা কাউন্ট হবে। কিন্তু কেউ যদি চুপচাপ থাকে তাহলে সেটা কাউন্ট হচ্ছে না। এমত অবস্থায় কেউ যদি এখানে আই ফরবিড বা ভেটো না দেয়, তাহলে ভেটো না দিয়ে যদি চুপ থাকে, তাহলে ধরেন এখানে কেউ একজন চুপ আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম 4 জনকে যারা সম্মতি দিয়েছে। তাহলে এখানে 4 আছে, আর এখান থেকে যে কোনো 5 জন এলেই চলবে, অর্থাৎ 9টা ভোট মিলাতে পারলেই হবে। তাহলে এখানে সবার ভোট দেওয়া বাধ্যতামূলক নয়, তবে
বিপক্ষে দাঁড়ালে তখন ভেজালটা হবে, বিপক্ষে চলে গেলে ভেজাল, বিপক্ষে না দাঁড়িয়ে বা বিপক্ষে না গিয়ে যদি চুপচাপ থাকে তাহলে কম্বিনেশনটা মিলিয়ে ফেললেই হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কিছু কাজ আছে, কাজগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে লিখে রেখেছি, সেগুলো একটু বুঝিয়ে দিব, আর এখানে কিছু টুইস্টিং জায়গা আছে সেগুলো ধরিয়ে দিব। ইউএনএসসি নিরাপত্তা পরিষদের কাজ সেটা হলো অছি পরিষদ পরিচালনা করা, অর্থাৎ ট্রাস্টিশিপ কাউন্সিল যেটা আছে সেটা যদিও বর্তমানে ইনঅ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ থাকতো তাহলে তার পরিচালনার দায়িত্ব ছিল বা থাকতো হচ্ছে অছি পরিষদের পরিচালনার দায়িত্ব থাকতো নিরাপত্তা পরিষদের কাছে। এরপরে মহাসচিব নিয়োগ অনুমোদন করে, অর্থাৎ জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে মহাসচিবকে নির্ধারণ করা হয়, নির্ধারণ করার পরে এই 5 কুতুব বা এই 15 কুতুব মিলে চিন্তা করে যে এই লোকটাকে ওদের ফেভারে কাজ করবে কিনা, যদি মনে করে যে ওদের মতো কাজ করবে দেন ওনাকে ওরা অনুমোদন দেয়, তাহলে মহাসচিবকে নিয়োগ দিবে ইউএনজিএ, কিন্তু নিয়োগটা অনুমোদন করবে কে? ইউএনএসসি। এরপরে কোনো একটা দেশের উপর অবরোধ আরোপের কথা আমরা প্রায় শুনি, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ এর উপর অবরোধ করেছে, ওর উপর অবরোধ করেছে, তাহলে অবরোধের জায়গাটা আসে থেকে আসে হচ্ছে ইউএনএসসি থেকে। এরপরে বিশ্বের যে শান্তিরক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করছে জাতিসংঘ, জাতিসংঘের স্পেসিফিক উইং ইউএনএসসি এই শান্তিরক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করে। এরপরে আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা আমরা একটু পরে আলোচনা করব, এই আইসিজে এর বিচারকদেরকে নিয়োগ প্রদান করে হচ্ছে ইউএনএসসি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার জেনে নিব জাতিসংঘের ইকোসক অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ইনার ফ্যাক্টরগুলো। তার মধ্যে আছে, একে বলা হয় জাতিসংঘ পরিবার। জাতিসংঘ পরিবার আমরা একটু আগে জানলাম, প্রত্যেকটাকে একটা একটা বিশেষ নামে রাখা হয়। প্রথমে ছিল জাতিসংঘের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ইউএনজিএ, এরপরে পেলাম নিরাপত্তার জাল, এখন পাচ্ছি জাতিসংঘ পরিবার বা ইউএন ফ্যামিলি। খেয়াল করে দেখেন, এটা কিন্তু সামাজিক পরিষদ, সামাজিক পরিষদ, তাহলে সামাজিক পরিষদের সাথে পরিবারের কিন্তু একটা সম্পর্ক থাকারই কথা, অর্থাৎ পরিবার হলো সমাজের একটা অর্গান, পরিবার হলো সমাজের একটা অর্গান, তাহলে সেই ভিত্তিতে যদি হিসেব করেন তাহলে পরিবার বলা হবে কাকে? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলকে। এরপরে সদস্য দেশ হচ্ছে 54টি, সদস্য দেশ 54টি। এই দেশগুলো 3 বছরের মেয়াদে নির্বাচিত হয়, অর্থাৎ প্রত্যেক দেশের মেয়াদ হবে 3 বছর, 3 বছর মেয়াদে নির্বাচিত হয়, প্রতি বছর 18টা দেশ করে নির্বাচিত হয়। তাহলে খেয়াল করে দেখেন, আমি একটা অঙ্ক শিখিয়ে দিই আপনাদেরকে, এই অঙ্কটা আপনারা পারেন কিন্তু ব্যাখ্যাটা বুঝে নেওয়ার জন্য এটা প্রয়োজন হবে। এখন প্রতি 3 বছর মেয়াদে প্রতি বছর 18 জন করে মোট সদস্য কত? 54। তাহলে ইকোসকের সদস্য হচ্ছে কত? 54। এদিক দিয়ে একজন ঢুকছে, এদিক দিয়ে একজন বেরোচ্ছে, তাহলে মূল ফিগারটা থেকে গেল 54। 1 বছর 2 বছর 3 বছর পরে মেয়াদ শেষ, তাহলে 3 বছর মেয়াদে ওরা নির্বাচিত হয়। এরপরে ইকোসক এর 5টি আঞ্চলিক কমিশন রয়েছে, এই কমিশনের নামগুলো আমি ছবিতে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ভালো করে দেখে নেবেন। আর এই 5টি আঞ্চলিক কমিশনের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বারবার প্রশ্ন এসেছে, আবারও আসবে, ওই জাস্ট এটা নিয়ে বলি, অনেক সময় মুখের কথাগুলো ভালো শোনায় বা ভালো শুনলে মনেও থাকে ভালো। স্ক্যাপ, স্ক্যাপের সদর দপ্তর হলো ব্যাংকক, অর্থাৎ স্ক্যাপ হলো ইকোসকের একটা আঞ্চলিক কমিশন, এই আঞ্চলিক কমিশনটির দপ্তর হলো ব্যাংককে। এখন আমরা জানবো জাতিসংঘের মূল সংস্থাগুলোর মধ্যে একটি আছে আইসিজে সম্পর্কে, এবং এই আইসিজের সাথে রিলেটেড আরও কয়েকটা সংস্থাকে আমি এক্সট্রা করে লিখে রেখেছি। তবে সাবধান করতে চাই যে এখানে আইসিজেটাই কেবল জাতিসংঘের মূল সংস্থাগুলোর সাথে আছে বা মূল সংস্থা হিসেবে আছে, আইসিসি কিংবা পিসিএ নেই। এগুলোকে আমি এনেছি ভিন্ন একটা কারণে, ওই কারণটা একটু পরেই ব্যাখ্যা দিচ্ছি, আগে ব্যাপারটা বুঝিয়ে বলি। আইসিজের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক বিচারিক আদালত। আবার আইসিসি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এর বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত। অনেক সময় পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, কোনটি অপরাধ আদালত, কোনটি বিচারিক আদালত, তাহলে বিচারিক আদালত হবে হচ্ছে আইসিজে, আর অপরাধ আদালত হবে আইসিসি। এটা নিয়ে একটু ক্লিয়ার থাকবেন, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এরপরে এখানে দেওয়া আছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটাকে বলা হয় স্থায়ী সালিসি আদালত। স্থায়ী সালিসি আদালত এটা মূলত কোনো ফ্রেমওয়ার্ক না, এটা যখন প্রয়োজন হয় তখন এটাকে তলব করা হয় বা এটার কার্যাবলী পরিচালিত হয়, স্থায়ী সালিসি আদালত। তো আইসিজের বিচারক আছে 15 জন, মেয়াদ 9 বছর। 40তম বিসিএসও এই কোয়েশ্চেনটা এসেছিল, সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে গিয়েছে এখন।
এরপরে আইসিসি এর বিচারক হলো 18 জন, মেয়াদ 9 বছর। তাহলে দুই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ নিয়ে কোনো সমস্যা নাই, মেয়াদ সেম 9 বছর করে, কিন্তু এক জায়গাতে সদস্য বা বিচারক 18 জন, এক জায়গাতে বিচারক 15 জন, এটা ক্লিয়ার রাখবেন। কিন্তু এখানে একটা মিল আছে, মিলটা হলো এই তিনোটা সংস্থা অর্থাৎ আইসিজে, আইসিসি এবং পিসিএ, এই তিনোটা সংস্থার দপ্তরই হলো নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে আইসিজে, আইসিসি এবং পিসিএ এই তিনোটা সংস্থার দপ্তর হচ্ছে কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে এই তিনটা সংস্থা থেকে আমরা 3 ধরনের বিচারিক সাপোর্ট পাই। যদি বিচারিক সাপোর্টগুলো আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কোন শহরে যেতে হবে? ধরেন আপনারা যদি আইসিজে, আইসিসি বা পিসিএতে কোনো একটা মামলা নিষ্পত্তি করতে চান তাহলে কোন শহরে যেতে হবে আপনাদেরকে যেতে হবে হেগ শহরে। তাহলে হেগ শহরে 3টা সংস্থার দপ্তর আছে, আইসিজে, আইসিসি, পিসিএ, সেটা হচ্ছে দি হেগ শহরে। এখন এটাকে আমরা খুব সহজ করে নিব। কীভাবে সহজ করব? আমরা একটা কথা বলবো মুখে, আমি বলবো, আপনারা শুনবেন এবং পারলে আপনারা সেটা মাথায় রাখবেন বা লিখেও রাখবেন, ঠিক আছে? যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা এই ধরনের কোনো একটা বিচারিক কাজ করতে যাবেন, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা এই আদালতগুলোর কাছে যাবেন। আদালতগুলোর দপ্তর হচ্ছে কোথায়? হেগ শহরে। তাহলে একটা কথা বলি, সেটা ভালো করে শুনেন এবং লিখে রাখেন, হাসার দরকার নেই, ঠিক আছে? লাইনটা হচ্ছে, যদি বিচার চান তাহলে হেগে যান। যদি বিচার চান তাহলে হেগে যান, যদি বিচার চান তাহলে হেগে যান। আমি কিন্তু আপনাদের ওই হাগাটার মতো লিখি নাই, ঠিক আছে? আমি হেগ এ যান, তার মানে এই হেগ মানে হলো এই হেগটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি কোনো বিচারিক প্রক্রিয়ায় যদি কোনো বিচার করতে যাই বা কোনো একটা আইন নিষ্পত্তি বা সুরাহা চাই, তাহলে আমাদেরকে হেগ শহরের কোনো না কোনো একটা অফিসের শরণাপন্ন হতে হবে। সেখানে 3টা সংস্থা আছে বিচারিক প্রক্রিয়ার, আইসিজে, আইসিসি, পিসিএ। আমরা এবার জেনে নিব আইসিজে এর কার্যাবলীগুলো। এর মধ্যে 2টা কাজ বেশ গুরুত্বপূর্ণ। একটা হলো সন্ধিও চুক্তির ব্যাখ্যা দেয় আইসিজে, এরপরে আন্তঃমহাদেশীয় বিরোধ, এই বিরোধগুলো নিষ্পত্তি করে। তাহলে এই বিষয় দুটো খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। এর পাশাপাশি জাতিসংঘের আরেকটা অর্গান আছে, মূল সংস্থা, তার নাম হলো সচিবালয় অর্থাৎ সেক্রেটারিয়েট। এই সেক্রেটারিয়েটের বানানটা গুরুত্বপূর্ণ, শেষে কিন্তু ই নাই, এটা মাথায় রাখবেন, স্পেলিং চেকে আসে। সচিবালয়ের বর্তমান মহাসচিব হচ্ছেন আন্তোনিও গুতেরেস, তিনি 9ম মহাসচিব জাতিসংঘের। এর পাশাপাশি সহকারী মহাসচিব আছেন 6 জন, উপমহাসচিব আছেন 11 জন। বন্ধুরা, আমরা এখন জাতিসংঘের মহাসচিব বৃন্দদের নাম জেনে নিব। এই পর্যন্ত 9 জন মহাসচিব জাতিসংঘে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে যিনি প্রথম মহাসচিব তিনি হচ্ছেন ট্রিগভ্যালি, তারপরে দেগ হেমারশোল্ড, এরপরে আছেন উথান্ট, তারপরে আছেন কুট ওয়ালডহেইম, এবং এরপরে আছেন পেরেজ দ্য কুয়েলার, ডক্টর বুট্রোস ঘালি, কফি আনান, বান কি মুন, অ্যান্তোনিও গুতেরেস। তাহলে আমরা 9 জনের নাম পেয়ে গেলাম। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ওনাদের কিন্তু অনেকগুলো ইনস আউটস জানতে হয়, ওনাদের দেশের নাম জানতে হয়, দায়িত্ব পালনের সময় জানতে হয়, বিশেষ বিষয়গুলো জানতে হয়, এবং এগুলো নিয়ে যদি বলতে হয় তাহলে এখানেই একটা ক্লাস আছে। তো আমি এক কাজ করব, এই মহাসচিবদেরকে কীভাবে সহজে মনে রাখা যায় সেটা নিয়ে ছোট্ট একটা ক্লাস দিয়ে দিব। ওই ক্লাসটা আপনারা এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এই প্লে লিস্টেই ইনশাল্লাহ থাকবে সেটা। জাতিসংঘের নিয়মিত মহাসচিবদের আগে একজন ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, তিনি হচ্ছেন গ্লাডউইন জেভ, ভারপ্রাপ্ত মহাসচিব। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ক্লাসের শেষ অংশ অর্থাৎ জাতিসংঘের যে 6টি অর্গান আছে, অর্গানের মধ্যে সর্বশেষ অর্গান হলো অছি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। এটা বর্তমানে ইনএক্টিভ, কিন্তু এটার ভিতরের ফ্যাক্টটা একটু যদি আপনাদেরকে বুঝাই বলি, সেটা হলো বিশ্বের বিভিন্ন যেসব অঞ্চলগুলো স্বাধীনতাকামী, এ ধরনের অঞ্চলগুলো নিয়ে কাজ করেছে অছি পরিষদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 11টি ট্রাস্ট টেরিটরি ছিল জাতিসংঘের লিস্টে। এই 11টি ট্রাস্ট টেরিটরি অর্থাৎ স্বাধীনতাকামী অঞ্চল, এই অঞ্চলগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল অছি পরিষদকে। এই অছি পরিষদ সেগুলো নিয়ে নেগোসিয়েট করত। সর্বশেষ 1994 সালে পালাও নামক একটা দেশ আছে, এই দেশটিকে স্বাধীন ঘোষণা করে অছি পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তাহলে অছি পরিষদের কার্যক্রম স্থগিত হয়েছে 1994 সালে, এবং সর্বশেষ যে দেশকে অছি পরিষদ স্বাধীন করে বলেছিল সেটা হচ্ছে পালাও। তাহলে খুব সহজে মনে রাখবেন এভাবে, 1994 সালে পালাওকে স্বাধীন বলে অছি পরিষদ পালাইছে,
তার মানে এটা নিয়ে প্রশ্ন আসে, ওসি পরিষদের সর্বশেষ স্বাধীন ঘোষিত রাষ্ট্র কোনটি? পালাও। তাহলে লাইনটা আবার বলছি, 1994 সালে পালাউকে স্বাধীন করে দিয়ে ওসি পরিষদ পালাইছে, অর্থাৎ ওসি পরিষদ কার্যক্রম স্থগিত। তো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ক্লাসটি এনজয় করেছেন। যারা ক্লাসটি এনজয় করেছেন তারা লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই হ্যাঁ, এর আগের ক্লাসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং রিলেটেড ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সাজানো আছে আমার ক্লাসে বা আমার চ্যানেলে, আপনারা সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।